নমস্কার, আমি মৌ। আজ আমি আপনাদের যে গল্প দুটি পাঠ করে শোনাবো সে দুটি পল্লী কবি জসীমউদ্দিনের লেখা খুবই মজার গল্প, জোলার বুদ্ধি এবং কোন দেশে বোকা নেই। আশা করি গল্প দুটি আপনাদের ভালো লাগবে। আর যদি আমার গল্প পাঠ আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার গল্প পাঠের সঙ্গে থাকবেন। ধন্যবাদ। শুরু করছি আমার আজকের গল্প পাঠ, পল্লী কবি জসীমউদ্দিনের লেখা দারুণ মজার দুটি গল্প, জোলার বুদ্ধি এবং কোন দেশে বোকা নেই। শুরু করছি আমার প্রথম গল্প পাঠ, জোলার বুদ্ধি। জোলার এক গাই ছিল। জোলা তো সারাদিন তাঁত খুঁটি লইয়া কাপড় বুনায়। গাইটিকে মাঠে চড়াইতে যাইবে কখন? জোলা এক বুদ্ধি বাহির করিল। খুব লম্বা একটি দড়িতে বাঁধিয়া জোলা গাইটিকে রোজ সকালে ছাড়িয়া দেয়। গাই মাঠে যাইয়া সারাদিন ঘাস খায়। সন্ধ্যা হইলে জোলা দড়ি ধরিয়া টানিয়া গাইটিকে ঘরে আনে। এইভাবে বহুদিন কাটিয়া গেল। মাঠের নানা শস্য খেতে খাইয়া গাইটি বেশ নাদুস নুদুস হইয়া উঠিল। জোলার বাড়ির পাশে 7 ভাই চাষির বাড়ি। জোলার গাইটিকে একদিন তাহারা জবাই করিয়া খাইয়া ফেলিল। তারপর গাইটির নাড়ি ভুঁড়ি হাড় গোড় আর চামড়া সেই দড়ির সঙ্গে বাঁধিয়া রাখিল। রোজ বিকালবেলা জোলা রশি ধরিয়া টানিলে গাই আপনা হইতে চলিয়া আসে। আজ জোলা এত টানাটানি করে কিন্তু গাই আসে না। তখন জোলা আর জোলানি হেইও হেইও করিয়া কোনো রকমে সেই নাড়ি ভুঁড়ি আর হাড় চামড়ার পুঁটুলিটি টানিয়া আনিল। জোলা আর জোলানি বুঝিল তাহাদের গাইটিকে 7 ভাই চাষিরা কাটিয়া খাইয়া ফেলিয়াছে। গাইটির জন্য তাহারা সারা রাত বসিয়া কাঁদিল। পরদিন সকালে জোলা সেই হাড়গোড় আর চামড়া একটা ছালায় পুড়িয়া হাটে লইয়া গেল বিক্রি করিতে। মরা গরুর হাড়গোড় আর কে কিনিবে? তাছাড়া নাড়ি ভুঁড়ি পচিয়া দুর্গন্ধ হইয়া উঠিয়াছে। যে দেখে সেই জোলাকে মারিতে আসে। জোলা হাটের এ কোণা হইতে ও কোণায় যায়, ও কোণা হইতে সে কোণায় যায়। সকলেই দূর দূর করিয়া তাহাকে তাড়াইয়া দেয়। কোথাও সেই হাড়গোড় সে বেচিতে পারিল না। তখন সেই ছালা মাথায় করিয়া জোলা বাড়ি রওনা হইল। পথের মধ্যে রাত্র হইল। বাড়ি যাইতে আরো বহু পথ বাকি, কিন্তু রাত্রিকালে পথ চলিতে ডর করে। সেই ছালা সমেত জোলা একটি বটগাছের ডালে যাইয়া বসিয়া রাত কাটাইবে ঠিক করিল। অনেক রাতে 7 ভাই চোর 1 বস্তা টাকা চুরি করিয়া আনিয়া সেই গাছতলায় আসিয়া বসিয়াছে টাকা ভাগ করিবার জন্য। তাহাদের দেখিয়া জোলা ভয়ে ঠির ঠির করিয়া কাঁপিতে লাগিল। এমন সময় তার হাত হইতে সেই হাড়গোড়ের বস্তা পড়িয়া গেল। তখন ভয়ে চোরেরা টাকার বস্তা ফেলিয়া দে চম্পট। ভোর হইলে সেই টাকার বস্তা মাথায় করিয়া জোলা বাড়ি ফিরিয়া আসিল। জোলার বউ তো সেই টাকার বস্তা দেখিয়া আহ্লাদে আটখানা। মনের খুশিতে জোলা আর জোলানি হাত ধরাধরি করিয়া সেই টাকার বস্তার চারিদিকে ঘুরিয়া ঘুরিয়া নাচিতে লাগিল। নাচিয়া নাচিয়া হয়রান হইয়া জোলা ভাবিতে লাগিল, 1 ছালা টাকা সে গনিবে কেমন করিয়া। সে বউকে বলিল, সামনের 7 ভাই চাষির বাড়ি হইতে চাউল মাপিবার একটি সের লইয়া আইসো। হেলিতে দুলিতে জোলার বউ 7 ভাই চাষির বউদের কাছে যাইয়া বলিল, তোমাদের চাউল সেরটি দিবে? জোলার হাঁড়িতে 1 সেরের বেশি 2 সের চাউল কোনোদিন তাহারা দেখিল না। তার বউ আসিয়াছে আজ সের লইতে। 7 ভাই চাষির 7 বউ জোলানিকে ঘিরিয়া ধরিল। কি মাপিবিল সের দিয়া? গুমরে গড়াইয়া খুশিতে ছড়াইয়া জোলানি বলিল, তোমরা তো আমাদের গাইটিকে মারিয়া খাইয়াছ। তারই হাড়গোড় লইয়া জোলা হাটে গিয়াছিল। তাহাই বেচিয়া জোলা 1 ছালা টাকা লইয়া আসিয়াছে। তাই এত টাকা আমরা গনিব কি দিয়া? তাই তোমাদের সেরটি লইতে আসিয়াছি।
কথাটা বিশ্বাসও করা যায় না, আবার অবিশ্বাসও করা যায় না। বাড়ির বড় বউ শেড়ের মধ্যে একটু আঠা লাগাইয়া দিল। যদি সত্য সত্যই জোলা টাকা পাইয়া থাকে, তবে দু একটি টাকা সেই আঠার সঙ্গে লাগিয়া থাকিবে। বিকালবেলা যখন জোলানি শেরটি ফিরাইয়া দিয়া গেল, 7 ভাই চাষির বউরা দেখিয়া অবাক হইল। সত্য সত্যই শেরের তলায় একটি টাকা আটকাইয়া আছে। শোনা শোন এই কথা 7 ভাই চাষিরাও শুনিল। তাহারা ভাবিল, একটা গরুর হাড়গোড় বিক্রি করিয়া জোলা 1 ছালা টাকা পাইয়াছে। আমাদের 7টা বলদ আছে, ওইগুলির হাড়গোড় বেচিয়া আমরা 7 ছালা টাকা পাইব। সামনের হাটে 7 ভাই চাষি তাহাদের 7টি হালের বলদ মারিয়া ওইগুলির হাড়গোড় 7টি ছালায় ভরিয়া হাটে লইয়া গেল বেচিতে। মরা গরুর হাড়গোড় কে কিনিবে? হাটের লোকেরা তাহাদের মারিয়া তাড়াইয়া দিল। বাড়িতে আসিয়া 7 ভাই চাষির বড়ই রাগ হইল। জোলা ফাঁকি দিয়া তাহাদের 7টি বলদ মারাইল। তাহারা আসিয়া জোলার কুঁড়ে ঘরখানি আগুন দিয়া পোড়াইয়া দিয়া গেল। পরদিন জোলা সেই পোড়া ঘরের ছাই একটি ছালায় ভরিয়া হাটে চলিল। পথের মধ্যে রাজার পাইকেরা গরুর গাড়িতে করিয়া টাকার বস্তা লইয়া যাইতেছিল। জোলা তাহাদের কাছে যাইয়া বলিল, ভাইরা, আমার বস্তাটি বড়ই ভারী লাগিতেছে, তোমাদের গাড়ির উপর একটু রাখিতে দিবে? জোলার কাকুতি মিনতি দেখিয়া পাইকদের দয়া হইল। আচ্ছা, রাখো ভাই। জোলা ছাইয়ের বস্তা টাকার গাড়িতে রাখিয়া সঙ্গে সঙ্গে চলিল। কতক দূর যাইতে গাড়ি যখন অন্য পথ ধরিবে, জোলা তখনই ছাইয়ের বস্তা রাখিয়া একটা টাকার বস্তা মাথায় লইয়া পথ চলিতে লাগিল। এত বস্তার মধ্যে রাজার পাইকেরা টেরও পাইল না যে জোলা টাকার বস্তা লইয়া গিয়াছে। জোলা বাড়ি ফিরিয়া আসিল। আগের মতোই জোলানি টাকা মাপিবার জন্য 7 ভাই চাষির বাড়ি হইতে শের চাহিয়া আনিল। এবারও শের ফেরত দেওয়ার সময় সত্য সত্যই একটি টাকা শেরের তলায় আঠার সঙ্গে আটকাইয়া আসিল। 7 ভাই চাষি জোলার নিকট যাইয়া জিজ্ঞাসা করিল, কিরে জোলা, এবার টাকার ছালা পাইলি কোথায়? জোলা একগাল হাসিয়া বলিল, আরে ভাই, তোমরা আমার ঘরখানা পোড়াইয়া বড়ই উপকার করিয়াছ। সেই পোড়া ঘরের ছাই হাটে লইয়া গিয়াছিলাম, বিক্রি করিয়া 1 ছালা টাকা পাইয়াছি। 7 ভাই চাষি তখন বাড়ি আসিয়া ভাবিতে বসিল। দেখ রে, জোলার একখানা ঘর পোড়াইয়া যে ছাই পাওয়া গেল, তাহা বিক্রি করিয়া জোলা 1 ছালা টাকা পাইয়াছে। আমাদের 7খানা বড় বড় ঘর আছে, এগুলি পোড়াইলে 7 ছালারও বেশি ছাই হইবে। হাটে বিক্রি করিয়া আমরা 7 ছালা টাকা পাইব। যেমনি ভাবা তেমনি কাজ। দাউ দাউ করিয়া 7 ভাই চাষির 7খানা ঘর আগুনে পুড়িয়া গেল। তখন 7 ভাই চাষি 7 ছালা ছাই লইয়া হাটে গেল। মিয়া সাহেবরা, আপনারা কেহ ছাই কিনিবেন? ছাই আবার কে কেনে? সকলেই দূর দূর করিয়া তাহাদের তাড়ায়। সেদিন বাতাস ছিল জোরে। 7 ভাই চাষির ছালা হইতে একটি ছালার মুখ গেল খুলিয়া। অমনি বাতাসে ছাই উড়াইয়া এর চোখে তার চোখে যাইয়া ছড়াইয়া পড়িল। সমস্ত হাটুরে লোকেরা তখন 7 ভাই চাষিকে এ দিল কিল, ও দিল থাপ্পড়, সে দিল ঘুষি। কথায় বলে, হাটুরে লোকের মার। নুলো আসিয়া নুলো হাতের একটা থাপ্পড় দিয়া যায়। কোনো রকমে হাট হইতে পালাইয়া 7 ভাই চাষি বাড়ি ফিরিল। মারের চোটে রাত্রে তাহাদের জ্বর হইল। পরদিন সকালে 7 ভাই চাষি আবার পরামর্শ করিতে বসিল। নিশ্চয়ই জোলা তাহাদের ফাঁকি দিয়াছে। ফাঁকি দিয়া তাহাদের 7খানা ঘর পোড়াইয়াছে। 7 ভাই চাষি খুব রাগিয়া জোলাকে একটি ছালার মধ্যে ভরিল।
তারপর সেই ছালা মাথায় করিয়া তাহাকে নদীতে ফেলিয়া দিতে লইয়া চলিল। জোলা বড়ই ভারী, যে জোলাকে ছালা সমেত মাথায় করিয়া লইয়া চলিয়াছিল সে আর পারে না। নদীর নিকটে আসিয়া ঢিপ্পিস করিয়া ছালা সমেত জোলাকে মাটিতে ফেলিয়া দিল। তারপর সামনের বাড়িতে 7 ভাই চাষি তামাক খাইতে গেল। সেখানে এক রাখাল গরু চড়াইতেছিল। জোলা ছালার ভিতর হইতে সেই রাখালকে ডাকিতে লাগিল। রাখাল ছালার মধ্যে মানুষ দেখিয়া অবাক বনিয়া গেল। সে জিজ্ঞাসা করিল, ভাই, তোমার এইরূপ অবস্থা কে করিল? ছালার ভিতর হইতে জোলা বলিল, আরে ভাই, আমার দুঃখের কথা আর বলিবার নয়। আমি তো বিবাহ করিতে চাহি না, কিন্তু 7 ভাই চাষি আমাকে জোর করিয়া ছালায় ভরিয়া লইয়া যাইতেছে বিবাহ করাইবার জন্য। রাখাল বহুদিন হইতে বিবাহ করিতে চেষ্টা করিতেছে, কিন্তু বিবাহ করিতে তো অনেক টাকা লাগে। টাকা জোগাড় করিতে পারে নাই বলিয়া বিবাহ করিতে পারিতেছে না। সে বলিল, আচ্ছা ভাই, এক কাজ করিলে হয় না? তুমি ছালার ভিতর হইতে বাহির হইয়া আসো, আমি ছালার ভিতরে যাই। তোমার বদলে আমি বিবাহ করিয়া আসি। আমি ভাই বহুদিন হইতে বিবাহ করিতে চাহিতেছি, কিন্তু টাকা পয়সার অভাবে বিবাহ করিতে পারি নাই। ছালার ভিতর হইতে জোলা বলিল, তুমি ভাই আমাকে বাঁচাইলে, আমার বদলে তুমি যাইয়া বিবাহ করিয়া আইসো। আচ্ছা, এক কাজ করো, তোমার হাতের কাস্তেখানা দিয়া ছালার মুখ কাটিয়া দাও। বোকা রাখাল তাহাই করিল। জোলা ছালার ভিতর হইতে বাহির হইয়া রাখালকে ছালার মধ্যে ভরিয়া বেশ করিয়া ছালার মুখ বাঁধিয়া দিল। তারপর পাশের একটি ঝোপের মধ্যে পালাইয়া রহিল। এদিকে 7 ভাই চাষি পাশের বাড়ি হইতে তামাক খাইয়া আসিয়া সেই ছালা সমেত রাখালকে নদীতে ফেলিয়া দিয়া বাড়ি চলিয়া গেল। তাহারা ভাবিল, জোলা এবার সত্য সত্যই নদীতে ডুবিয়া মরিবে। জোলা পাশের ঝোপ হইতে বাহির হইয়া আসিয়া রাখালের গরুগুলি লইয়া বাড়ি ফিরিল। 7 ভাই চাষি ভাবে, জোলাকে নদীতে ফেলিয়া দিয়া আসিলাম, বেটা আবার এক পাল গরু লইয়া ফিরিয়া আসিল, ব্যাপার কি? জোলার কাছেই সমস্ত খবর শুনিতে হইবে। 7 ভাই চাষি জিজ্ঞাসা করিতেই জোলা বলিল, ভাই, ছালায় ভরিয়া নদীতে ফেলিয়া দিয়া তোমরা আমার বড়ই উপকার করিয়াছ। আমি তো ছালা সমেত নদীর তলায় ডুবিয়া গেলাম। সেখানে দেখি কি কত শত শত গরু চড়িয়া বেড়াইতেছে। আমি আর কয়টা আনিতে পারি, এই গোটা 15 গরু তাড়াইয়া লইয়া বাড়ি আসিলাম। তোমরা 7 ভাই চাষি যদি থাকিতে, তবে প্রায় সকল গরুই লইয়া আসিতে পারিতে। 7 ভাই চাষি তখন জোলাকে অনুরোধ করিল, তুমি আমাদিগকে একে একে ছালায় পুড়িয়া নদীতে ফেলিয়া দিয়া আসো। দেখো ভাই, তোমার কথা মতো গরু মারিলাম, ঘর পোড়াইলাম, এখন আমাদের কিছুই নাই। এবার যদি তোমার মতো কিছু গরু লইয়া আসিতে পারি, তবেই হাল চাষ করিতে পারিব। জোলা তখন একে একে 7 ভাই চাষিকে ছালায় পুড়িয়া নদীতে ফেলিয়া দিয়া আসিল। তারপর 2 ছালা টাকা দিয়া আর গরুর বাছুর লইয়া সুখে দিন কাটাইতে লাগিল। শুরু করছি আমার দ্বিতীয় গল্প পাঠ, কোন দেশে বোকা নেই। চাষির একটি মাত্র মেয়ে, বড়ই আদরের। মেয়েটি একদিন বসিয়া বসিয়া ভাবিতেছে, তার যেন বিবাহ হইল। তারপর একটি সুন্দর ফুটফুটে ছেলে হইল। হঠাৎ জ্বর হইয়া ছেলেটি মারা গেল। যেই এই কথা ভাবা, অমনি মেয়েটি আছাড়ি পাছাড়ি করিয়া কাঁদিতে লাগিল। ওরে আমার সোনা রে, ওরে আমার মানিক রে, তুই আমাকে ছাড়িয়া কোথায় গেলি রে? মেয়ের মা আসিয়া মেয়েকে জিজ্ঞাসা করে, খুকি, তুই কেন কাঁদিতেছিস বল?
মেয়ে যখন মাকে সকল কথা বলিল শুনিয়া মাও ডাক ছাড়িয়া কাঁদিতে লাগিল। কান্না শুনিয়া চাষি বাড়ি আসিল। না জানি কি হইয়াছে, বউ আর মেয়ে চাষিকে দেখিয়া আরও জোরে জোরে কাঁদিতে লাগিল। চাষি যতই জিজ্ঞাসা করে, তোমরা কেন কাঁদিতেছ, তাহারা ততই চিৎকার করিয়া কাঁদে। তখন চাষি ধমক দিয়া বলিল, কেন কাঁদিতেছ শিগগির বলো। তখন চাষির বউ বলিল, আমাদের মেয়ের তো বিবাহ হইবে, তখন তার কোলে একটি ফুটফুটে ছেলে হইবে। জ্বর হইয়া ছেলেটি যদি মরিয়া যায়, সেই জন্য আমরা কাঁদিতেছি। সমস্ত শুনিয়া চাষি বলিল, আমাদের মেয়ের এখনো বিবাহ হয় নাই, বিবাহের পর তার ছেলে হইবে কিনা তাও কেহ জানে না, আর সেই ছেলে যে জ্বর হইয়া মরিবে তাও কেহ বলিতে পারে না। তোমাদের মতো এমন বোকা কোথাও দেখি নাই। এখন কান্না থামাইয়া ভাত রাঁধো, আমার বড় ক্ষুধা পাইয়াছে। চাষির বউ ঝংকার দিয়া উঠিল, বেশ সুখে আছো তুমি, বলি ও মুখ পোড়া, কোন মুখে তুমি ভাত গিলিবে? ছেলেটি যদি মারা যায় তবে বুড়ো বয়সে কে আমাকে, আমাদের মেয়েকে আর তোমাকে কামাই করিয়া খাওয়াইবে? বউ আর মেয়ে আবার কান্না আরম্ভ করিল। কেহই ভাত রাঁধিতে গেল না। তখন চাষি বলে, তোমাদের মতো এমন বোকা লোক লইয়া ঘর করা ঝকমারি। এই আমি দেশ ছাড়িয়া চলিলাম। যে দেশে তোমাদের মতো বোকা লোক নাই, সেই দেশে যাইয়া বাস করিব। যদি এমন দেশ খুঁজিয়া না পাই তবে ফিরিয়া আসিব, নতুবা এই আমার শেষ বিদায়। সত্য সত্যই চাষি বাড়ি হইতে বাহির হইল। যাইতে যাইতে সে এক দেশে যাইয়া দেখে, নদীর ধারে লম্বা একটি কাঠ লইয়া বহু লোক টানাটানি করিতেছে। চাষি তাহাদিগকে জিজ্ঞাসা করিল, তোমরা এই কাঠ লইয়া টানাটানি করিতেছ কেন? তাহাদের মধ্যে একজন বলিল, আমাদের রাজা এই নদীতে একটি পুল তৈরি করিতে হুকুম দিয়াছেন, কিন্তু এই কাঠখানা নদীর এপারে ওপারে নাগাল পায় না, তাই উহা টানিয়া লম্বা করিতেছি। আজ 7 দিন হইতে আমরা এই কাজ করিতেছি। যত মজুর কাঠ টানিতে আসে রাজা তাহাদের বেতন দেন আর বলেন, যত টাকা লাগে আমি দিব, কিন্তু কাঠ টানিয়া লম্বা করা চাই। চাষি সমস্ত শুনিয়া রাজসভায় যাইয়া বলিল, মহারাজ, আপনার লোকজন যতই টানাটানি করুক, কাঠ টানিয়া লম্বা করিতে পারিবে না, পুলও তৈরি হইবে না। আমি যাহা যাহা চাই যদি দেন, তবে 7 দিনের মধ্যে আমি পুল তৈরি করিয়া দিতে পারি। রাজা বলিলেন, বেশ, তুমি যাহা চাহিবে তাহাই পাইবে। পুল তৈরি করিয়া দাও, তোমাকে বকশিস করিব। চাষি রাজার লোকের নিকট হইতে কাঠ, লোহা আর চুন সুরকি লইয়া বহু রাজমিস্ত্রি খাটাইয়া 7 দিনের মধ্যে পুল তৈরি করিয়া দিল। রাজা তখন খুশি হইয়া চাষিকে 1001 টাকা বকশিস করিলেন। চাষি মনে মনে ভাবিল, এটাও বোকার দেশ। সুতরাং চাষি সে দেশ ছাড়িয়া আর এক দেশে গেল। সেই দেশের রাজবাড়িতে যাইয়া চাষি দেখিতে পাইল, হাজার হাজার জেলে জাল ফেলিয়া কি যেন একটি ঘরের মধ্যে ফেলিতেছে। তাহাদের নিকট জিজ্ঞাসা করিয়া চাষি জানিল যে দেশের রাজা একখানা নতুন কুঠুরি তৈরি করিয়াছেন, কিন্তু কোনো জানালা দরজা না থাকায় ঘরের মধ্যে অন্ধকার। তাই রাজা হুকুম করিয়াছেন বাহির হইতে আলো জালে আটকাইয়া ঘরের মধ্যে ফেলিয়া দিতে। হাজার হাজার জেলে প্রায় 2 মাস এই কাজ করিতেছে, কিন্তু ঘরে এখনো আলো হয় নাই। রাজা তাহাদের দ্বিগুণ বেতন দিয়া বলিয়াছেন, আরও যত লোক দরকার কাজে লাগাও, বাহির হইতে আলো আনিয়া ঘর আলো করা চাই। চাষি তখন রাজার কাছে যাইয়া বলিল, মহারাজ,
ঝাঁকি জাল আর খেপলা জাল লইয়া যতই বাহিরের আলো ঘরে ফেলিতে চেষ্টা করিবেন, কিছুতেই ঘর আলো হইবে না। আমাকে যদি হুকুম করেন, আমি ঘর আলো করিতে পারি। রাজা বলিলেন, বেশ, তা যদি করিতে পারো, আমি তোমাকে 1001 টাকা বকশিস করিব। চাষি তখন রাজমিস্ত্রি লইয়া রাজার ঘরে অনেকগুলি জানালা দরজা করিয়া দিল। রাজা ঘরে যাইয়া দেখিলেন ঘর আলোতে ঝলমল করিতেছে। রাজা খুশি হইয়া চাষিকে 1001 টাকা বকশিস করিলেন। চাষি ভাবিল, এটাও বোকার দেশ, এদেশেও থাকা চলিবে না। চাষি সে দেশ ছাড়িয়া আর এক দেশে গেল। পথে যাইতে যাইতে চাষি দেখে 2টি হিন্দু মেয়ে কথা বলিতে বলিতে আগে আগে চলিয়াছে। তাহাদের সঙ্গে একটি ছাগল। তাহারা একজন অপরকে বলিতেছে, দেখ বোন, আমার এই ছাগলের নাম রাখিয়াছি রাম। রামকে যেদিন কিনি, সেদিন হইতেই আমাদের অবস্থা ভালো হইতে লাগিল। আমার স্বামী এখন ব্যবসা করিয়া লক্ষ টাকার মালিক। এই কথা শুনিয়া চাষি সেই স্ত্রীলোকটির সামনে যাইয়া পায়ে হাত দিয়া প্রণাম করিয়া বলিল, মাসিমা, আমি আপনার বোনপো। আপনি কোথায় যাইতেছেন? একটি ভালো পোশাক পরা লোক তাকে মাসিমা বলিয়া ডাকিয়াছে। স্ত্রীলোকটি আনন্দে গদগদ হইয়া গেল। সে খুব স্নেহের সঙ্গে বলিল, এই যে আমার বোনপো, নদী হইতে রামকে স্নান করাইয়া বাড়ি ফিরিতেছি। চাষি বলিল, মাসিমা, রামের বড় ভাই শ্যাম আমার কাছে আছে। আগে আমার অবস্থা বড়ই খারাপ ছিল, কিন্তু শ্যামকে কেনার পর ক্রমেই আমার অবস্থা ভালো হইতেছে। এখন আমি লক্ষ টাকার মালিক। মাসি বলিল, আমার রাম যখন আমাদের এত টাকা করিয়া দিয়াছে, তাই বড় ভাই যে তোমার ভাগ্য ফিরাইয়াছে, এতে আর আশ্চর্য কি? চাষি বুঝিল মাসি তাহাকে বিশ্বাস করিয়াছে। সে তখন আরো কাছে যাইয়া বলিল, মাসিমা, কাল আমার শ্যামের বিবাহ ঠিক করিয়াছি, কিন্তু শ্যাম বলিয়াছে অমুক দেশে আমার ছোট ভাই আছে, তাকে যদি আনিতে পারো তবেই আমি বিবাহ করিব, নতুবা কিছুতেই আমি বিবাহ সভায় যাইব না। এখন আমি বড়ই মুশকিলে পড়িয়াছি। এদিকে বিবাহের জন্য অলঙ্কারপত্র গড়াইয়াছি, লোকজনও নিমন্ত্রণ করিয়াছি, কিন্তু ছোট ভাই রামকে ছাড়া শ্যাম কিছুতেই বিবাহ করিতে রাজি হয় না। আপনি যদি একদিনের জন্য আপনার রামকে আমার সঙ্গে দেন, বিবাহের পর কালই আমি রামকে ফিরাইয়া দিয়া যাইব। মাসি বলিল, তা বাছা, লইয়া যাও, কিন্তু কালই রামকে লইয়া আসিও। রাম আমাকে ছাড়া এক দণ্ড থাকিতে পারে না। চাষি কহিল, সে কথা কি আর বলিতে, কাল আমি রামকে লইয়া আসিব। মাসির হাত হইতে ছাগলের দড়ি ধরিয়া কিছু দূর যাইয়া চাষি আবার ফিরিয়া আসিয়া বলিল, মাসিমা, একটা কথা বলিব, কিছু মনে করিবেন না। রাম তো বিবাহের নিমন্ত্রণে যাইবে, অমনি খালি গায়ে যদি যায়, লোকে কি বলিবে? আপনার হাড় ছড়া যদি রামের গলায় পরাইয়া দেন, দেখিয়া লোকে আপনার তারিফ করিবে। মাসি তখন অপর স্ত্রীলোকটিকে জিজ্ঞাসা করিল, বলতো বোন, কি করা যায়? চাষি তখন নিজের পকেট হইতে 2000 টাকা দেখাইয়া বলিল, আমাকে বিশ্বাস করিতেছেন না? দেখুন আমার কত টাকা আছে, আমি গরিব লোক না। অপর স্ত্রীলোকটি বলিল, এ লোকটির কথাবার্তা এত ভালো, একে বিশ্বাস করা যায়। মাসি তখন হাড় ছড়াটি খুলিয়া ছাগলের গলায় পরাইয়া দিল। চাষি ছাগলের দড়ি ধরিয়া টানিতে টানিতে সামনের পথে আগাইয়া চলিল।
অজানা লোকের সঙ্গে ছাগল কি যাইতে চাহে, সে এদিকে ঘাস দেখিয়া মুখ দেয়, ওদিকে মাঠ দেখিয়া ছুট দেয়। বিরক্ত হইয়া চাষি ছাগলের গলা হইতে হাড় ছড়াটি খুলিয়া লইয়া তাহাকে বনের মধ্যে ছাড়িয়া দিল। তারপর হন হন করিয়া পথ চলিতে লাগিল। এদিকে মাসি বাড়ি ফিরিতে তার স্বামী জিজ্ঞাসা করিল, আজকে স্নান করিতে এত দেরি হইল কেন? আমি এদিকে ক্ষুধায় মরিয়া যাইতেছি। একগাল হাসিয়া মাসি বলিল, পথে বোনপোর সঙ্গে দেখা হইল, তাহার সঙ্গে কথাবার্তা বলিতে দেরি হইয়া গেল। রামের ভাই শ্যামের বিবাহ কি না, তাই রামকে লইতে আসিয়াছিল। স্বামী জিজ্ঞাসা করিল, তোমার গলার সোনার হাড় ছড়াটি তো দেখিতেছি না। বউ বলিল, রামের বড় ভাইয়ের বিবাহ, সেখানে রামকে তো খালি গায়ে পাঠাইতে পারি না, তাই আমার গলার হাড় ছড়া রামের গলায় পরাইয়া দিয়াছি। তুমি ভাবিও না, বোনপো কালই রামকে দিয়া যাইবে। স্বামী রাগিয়া কহিল, তোমাকে যখন আমি বিবাহ করি তখন তো তোমার কোনো বোনপোর কথা শুনি নাই। এখন বোনপো আসিল কোথা হইতে? তার নাম কি? বাড়ি কোথায় জিজ্ঞাসা করিয়াছিলে? বউ বলিল, না তো, সে কথা তো জিজ্ঞাসা করি নাই। স্বামী বলিল, তোমার মতো বোকা কোথাও দেখি নাই। সে লোকটা কোন দিকে গিয়াছে? বউ বলিল, সে উত্তরের দিকে রাস্তা দিয়া গিয়াছে। স্বামী তখন উত্তরের রাস্তা দিয়া ঘোড়া ছুটাইয়া চলিল। যাইতে যাইতে পথের মধ্যে চাষিকে দেখিয়া জিজ্ঞাসা করিল, দেখো ভাই, এই পথ দিয়া একটি লোককে ছাগল লইয়া যাইতে দেখিয়াছ? সেই ছাগলের গলায় একটি সোনার হার। চাষি বলিল, দেখিয়াছি, সে এই পথ ঘুরিয়া ডাইনে গেল, তারপর বাম দিকে চলিল। আপনি একা গেলে তাহাকে ধরিতে পারিবেন না। আমার পথ ঘাট সবই জানা আছে। এক কাজ করুন, আপনি এখানে দাঁড়ান, আমি ঘোড়া ছুটাইয়া তাড়াতাড়ি যাইয়া তাহাকে ধরিয়া লইয়া আসি। লোকটি চাষিকে অনেক ধন্যবাদ দিয়া ঘোড়াটি তাহাকে দিল। চাষি ঘোড়ায় চড়িয়া দিল ছুট। যাইতে যাইতে সে ভাবিল, সকল দেশেই তো আমার বউয়ের মতো বোকা লোক আছে। বোকা নাই এমন দেশ যখন কোথাও পাইলাম না, তখন বউয়ের কাছেই ফিরিয়া যাই।